অভিক তো খুবই ভয় পাচ্ছে। আমাকে খালি বলছে বেশি আওয়াজ করিস না। গুড মর্নিং সবাইকে, আর ওয়েলকাম টু আনাদার অ্যাডভেঞ্চারাস এপিসোড অফ ওয়ান্ডারলাস্ট দেবস এন্ড ওভি। ঘড়িতে এখন ঠিক সকাল 9টা, আর আমরা কিন্তু এখন এল্লা থেকে চেক আউট করে বেরিয়ে যাব টুয়ার্ডস ইয়ালা। তো এটা হচ্ছে মোটামুটি 2.5 ঘন্টা ড্রাইভ। তো আমরা ইয়ালায় পৌঁছে হোটেলে চেক ইন করে তারপরে আমরা যাব জঙ্গল সাফারিতে। তো আপনারা সঙ্গে থাকুন। আর আমাদের আজকে সবথেকে চ্যালেঞ্জিং জিনিসটা হচ্ছে যে জঙ্গল সাফারিতে আমরা কি কি দেখতে পাই, সেটা একটা বিশাল লেটস সি দ্যাটস লাকের ব্যাপার। এল্লার পাহাড়কে বিদায় জানিয়ে হিমেল হাওয়া শেষবারের মতন গায়ে মেখে এবারে ক্রমশ এগিয়ে চলা দক্ষিণ শ্রীলঙ্কার উদ্দেশ্যে। আমরা পাহাড় থেকে অনেকক্ষণই নেমে এসেছি, এবার আমরা সমতলে আছি। আর এখান থেকে আমাদের রিসর্ট আর 40 কিলোমিটার মতো দেখাচ্ছে, টাইম লাগবে 45 মিনিট মতো। এখন তো পাহাড় ছাড়িয়ে এসে একদম ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে গেছে, অন্যরকম একদম। অনেকটাই রাস্তা চলে এসেছি, আর মিনিট 20 মতন বাকি রয়েছে রাস্তা। আমরা কিন্তু সাদার্ন প্রভিন্সে ঢুকে গেছি শ্রীলঙ্কার, মানে সেই কোথায় সিগিরিয়াতে ছিলাম প্রায় নর্থ সেন্ট্রাল, সেখান থেকে ক্যান্ডি, নুয়ারা এলিয়া, এল্লা সব হয়ে এবার আস্তে আস্তে কিন্তু দক্ষিণে চলে এসেছি একদম। আর যাওয়ার পথেই দেখুন রাস্তায় বাঁদিকে আমার দারুণ একটা রিজার্ভার পড়ছে দেখাচ্ছে। এইরকম রাস্তা দিয়ে জঙ্গলের মধ্যে চলে এসেছি আমরা আজকে রাতে আমাদের ঠিকানা মলমপুরা ইকো ভিলেজ রিসর্টে। ইয়ালাতে আমরা এখানেই থাকবো এক রাত। তো এত ডাইভার্স ল্যান্ডস্কেপ এনজয় করে নিলাম অলরেডি আমরা শ্রীলঙ্কায়, মানে কোথায় পাহাড়ের মধ্যে থেকে আসছিলাম নুয়ারা এলিয়া এল্লা হয়ে, মানে একদম চা বাগান, পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা, পাইন ফরেস্ট সব দেখতে দেখতে আসছিলাম। আর তারপরেই আজকে যেই সমতলে এলাম, মানে একদম কমপ্লিটলি চেঞ্জ ল্যান্ডস্কেপ। পুরো দুদিকে ঘন সবুজ জঙ্গল, মাঝখানে তো একটা জায়গায় ভীষণ সুন্দর এক্সপ্রেসওয়ে, হাইওয়ে, একদম দারুণ রাস্তা। একদম এই ইকো ভিলেজ রিসর্টটা জাস্ট জঙ্গলের মধ্যে। চলুন আপনাদেরকে প্রপার্টিটাও দেখাই। অভিক চেকিং করছে। লেটস সি। থ্যাংক ইউ। কি দারুণ যে ভালো জুসটা খেতে। পুরো প্রাণটা জুড়িয়ে গেল। যদিও আজকে একদমই গরম লাগেনি, একে তো একদম অল্প রাস্তা, 2-2.5 ঘন্টারই রাস্তা এলাম, তার মধ্যে অনেকটা পাহাড়ের মধ্যে দিয়ে। ওখানে তো সকালবেলা বৃষ্টি পড়ছিল দেখলেন। তারপর এখানেও কিন্তু এখন খুব একটা রোদের তেজ নেই, হাওয়া দিচ্ছে জঙ্গলের মধ্যে। তো মানে এত সবুজ চারিদিকটা, মানে জাস্ট চিন্তাই করা যায় না। প্রপার্টিটা তো খুবই সুন্দর। এখন যতটুকু দেখতে পাচ্ছি আমার পিছনে দেখুন রেস্টুরেন্ট, এপাশে অভিক চেক ইন ফর্মালিটিস কমপ্লিট করছে রিসেপশনে। কিসের আমি জানি না, মিক্স ফ্রুট মনে হচ্ছে জুসটা, টু গুড খেতে, মানে এত রিফ্রেশিং। এই জাস্ট আমরা ঢুকলাম আমাদের এই জঙ্গল রিসর্টে। রিসর্টটা পুরোপুরি জঙ্গলের মধ্যে। এখানে একটা সুইমিং পুল আছে, ছোট্ট বাট সুন্দর। এদিক দিয়ে আমরা এন্ট্রিটা করলাম। আর এইটা হচ্ছে রেস্টুরেন্ট, এখানে ব্রেকফাস্ট অ্যান্ড ডিনার হয়। আর এখানে দেখুন বেশ কিছু কটেজ টাইপের আছে, এক একটা কটেজে বোধহয় 4টে করে রুম। তো এগুলোই একটা আমাদের রুম হবে। তো চলুন রুমটায় চেক ইন করে আপনাদের রুমটাও পরে দেখাচ্ছি। আমরা সকাল 11:30 নাগাদ এখানে চেক ইন করলাম। এবার আমাদের আজকের টার্গেট হচ্ছে আমরা এখানেই সাফারিতে যাব। সেই সাফারির টাইমিং আমাদের হচ্ছে 2টো থেকে দুপুর 2টো। ইয়ালা ন্যাশনাল পার্কের সাফারি। শ্রীলঙ্কায় কিন্তু অনেকগুলো জায়গায় সাফারি হয়, যেমন আমাদের সিগিরিয়ার ওখানে কি যেন নাম, ওই মিনেরিয়া ন্যাশনাল পার্ক। মিনেরিয়াতেও মানে সাফারি ইজ পপুলার, বাট প্রবলি দ্য মোস্ট পপুলার ওয়ান ইজ ইয়ালা সাফারি। ইন্ডিয়ানরা খুব বেশি না করলেও মোটামুটি ইন্টারন্যাশনাল পর্যটকদের কাছে ইয়ালা ন্যাশনাল পার্ক কিন্তু অন্যতম একটা জনপ্রিয় সাফারি। তো আমরা আজকে এখানেই সাফারি করবো। একটু মেক করছে। আর এই সাফারিটা সকালেও হয়, দুপুরেও হয়, মানে দুপুর মানে বিকেলেও হয়, আফটারনুন মর্নিং মর্নিং দুটো আর স্লটেই হয়, আবার ফুল ফুল ডেও ডেও হয়। তো
মানে এই হাফে করলে, মানে মর্নিং বা ইভিনিং এই দুটোতে করলে মোটামুটি আমাদের পড়েছে $60 মতো পার পার্সন। মানে এটা এন্ট্রি টিকিট, ট্যাক্স, আরো বোধহয় কিছু ইন্স্যুরেন্স করতে হয়, সেসব নিয়ে গাইডের চার্জ, সাফারি সব মিলিয়ে 60 USD পার পার্সন। এই হচ্ছে রেট, যেটা হাফ ডে। আর এবার গিভেন এটা তো ড্রাই সিজন, আমি বারবার বলছি ফেব্রুয়ারি কিন্তু বেস্ট টাইম যাওয়ার। তো আমরা অনেক রিসার্চ করছিলাম যে সকালের সাফারিটা বেটার হবে নাকি আফটারনুন সাফারি। সকালেরটা শুরু হয় সকাল 6টা থেকে, আর দুপুরেরটা দুপুর 2টোয়। তো আমরা যেটা দেখলাম, প্রচুর জায়গায় পড়লাম যে সবাই বলছে মর্নিং সাফারি গুড, কেউ কেউ বলছে আফটারনুন সাফারি। তো যা বুঝলাম আলটিমেটলি পুরোটাই কপাল। তো লেটস জাস্ট গো উইথ দ্য ফ্লো, কারণ মর্নিং আফটারনুন দুটোই ভালো সময় একদম। ওয়াইল্ড লাইফ এক্সপিরিয়েন্স করার জন্য। বাকি দেখা যাক। আসুন, মগমপুরা রিসর্টের রুম নাম্বার 214। এটা আমাদের রুমটা আপনাদের ছটপট দেখিয়ে দিই। তো এখানে আছে হচ্ছে একটা কিং সাইজ বেড। বেডটা বেশ সাইজে বড়, বেশ বড়, রুমটাও রুমটাও বেশ বেশ বড়, বড়। দুদিকে দুটো ব্যালকনি আছে, আচ্ছা, আগে এটা অনেকগুলো দেখাও। চার্জিং পোর্ট আছে। এখানে একটা ব্যালকনি ফার্স্ট। বাহ, এটা একটা সাইডের ব্যালকনি, দূরে পাহাড় দেখা যাচ্ছে, এপাশে অন্যান্য কটেজ গুলো, এপাশে আরেকটা কটেজ, দুটো বেড সাইড টুল রয়েছে, আর এখানে একটা মিরর, তার সামনে একটা ট্রে। আচ্ছা, এটা এখানে খুব কমন বলো। আলনা থাকে সব জায়গায়, মানে একটু জামা কাপড় হ্যাং করার মতন জায়গা। এইখানে আরেকটা ব্যালকনি আছে। বাহ, এই নাইস। ব্যালকনিটা বেশ বড়, ও উইথ সিটিং এরিয়া। ওয়াও, একটু দেখে আসবে, এটা বাহ, নিচে আছে। খুবই সুন্দর একটা স্টেপ আছে। ওয়াও ওয়াও। এই রুমটাতে কিন্তু টিভি নেই, টিভি মাউন্ট করার জায়গাটা আছে কিন্তু টিভি নেই। কোনো প্রবলেম নেই আমাদের, আমি টিভি দেখি না আমরা ট্যুরে। আর এটা হচ্ছে ওয়াশরুমটা, বেশ বড়, স্পেসিয়াস। এই পাশে রয়েছে শাওয়ার এরিয়া, এখানে আছে একটা একটা মিরর, সুন্দর বড় বেসিন, অ্যামেনিটিজ সব দেওয়া রয়েছে, আর এখানে রয়েছে ওয়েস্টার্ন কমোড, একটা কাবার্ড রয়েছে, এদিকে মিনি ফ্রিজ রয়েছে, আর এইসব অ্যামেনিটিজ তো সব রয়েছে। বেশ সুন্দর। ঘড়িতে ঠিক 1টা 10 বাজে, আর আমরা এবার বেরোচ্ছি, যার জন্য ইয়ালা আসা, সাফারি। ইয়ালা ন্যাশনাল পার্কে আমরা এখন করব সাফারি। তাহলে চলুন, এখান থেকে আমাদের রিসর্টটা থেকে 40 মিনিটস মতন লাগবে বলো না? হাফ অ্যান আওয়ার, হাফ অ্যান আওয়ার টু 40 হাফ অ্যান মিনিট। আওয়ার টু 40 মিনিটস লাগবে আমাদের রিয়ালা ন্যাশনাল পার্কের গেটে পৌঁছতে। দুটো গেট আছে আমি যতদূর জানি, কোন গেটে নিয়ে যায় দেখি। আর ব্লক 1টা হচ্ছে সব থেকে পপুলার, যেটা সাইটিং এর জন্য, মানে ট্যুরিস্টদের যেখানে অ্যালাউ করা হয়। বাকি ব্লক 2, ব্লক 3 এরকম তো আছেই, অনেক ব্লক 4, 5, 6 অনেক কিছু আছে। তার মধ্যে অনেক কিছু কিন্তু, অনেকগুলো এরিয়া, অনেকগুলো ব্লক কিন্তু রিজার্ভ, সেগুলো ইনফ্যাক্ট যাওয়াও না। আমাদের রিসর্টের মধ্যে রুমটা তো দেখে উই আর ইমপ্রেসড, আমরা আশাই করিনি। এখন আপনাদের একটা জিনিস দেখাই, দেখুন আমাদের রিসর্টে, দেখুন ময়ূরটা আমাদের রুমের দিকেই যাচ্ছে অ্যাকচুয়ালি, দেখো সুন্দর। ও অনেকক্ষণ এখানে ঘুরে বেড়াচ্ছে, আমরা বারান্দা থেকেও দেখতে পাচ্ছিলাম একে। ভালো না, নিচে নেমে যখন যাব তখন এর ভালো করে তুলবো ভিডিও। গাছের নিচে চলে গেল, গাছের আড়ালে। যাকে চলুন, এই তো আমাদের রিসর্টে, এই দেখতে কি সুন্দর দেখতে এটাকে। চলো এবার সাফারির উদ্দেশ্যে যাওয়া যাক, একদম। দেখি রিসর্টে তো ময়ূর ওয়েলকাম করলো, এবার জঙ্গলে কি ওয়েলকাম করে সেটাই দেখা। জঙ্গলে এবার কারা কারা কে কে আমাদের ওয়েলকাম করে, আদৌ কিছু দেখতে হয় কিনা, লেটস সি। এই একটা পয়েন্টে আমাদের ড্রাইভার এখানে নামালো, আর এখান থেকে এবারে আমরা এইরকম গাড়িতে উঠবো। অভিক এখন ওঠার চেষ্টায় রয়েছে। উঠে পড়েছি এই গাড়িটাতে, চলছি সাফারির দিকে। এখান থেকে আবার আমাদের এই গাড়িটা নিয়ে যাবে গেটে, যেখান থেকে অ্যাকচুয়াল উইদিন দ্য জঙ্গল সাফারি শুরু হবে। এখন আমরা রাস্তার মধ্যে দিয়েই যাচ্ছি, জঙ্গলে এখনো ঢুকিনি।
ন্যাশনাল পার্কে ঢোকার আগেই এতগুলো হনুমান এক দল বসে রয়েছে। অপূর্ব সুন্দর এই জায়গাটা, মানে এরকম কখনো সত্যি এরকম সাফারি তো আমরা কখনো করিনি আগে। মানে যেই জায়গাটা এখনো ঢুকছি, এখনো তো ঢুকিনি, তার আগেই মানে ন্যাচারাল বিউটি জায়গাটা এমন অপূর্ব। পিছন দিকটা দেখুন, ছোট ছোট গাছ, এখানে কোনো বড় গাছ কিন্তু নেই। মানে জঙ্গল বলতে আমরা যেরকম ভাবি, মানে ইন্ডিয়ার জঙ্গল বলতে যেরকম মনে হয় উঁচু বড় বড় গাছ, প্রচুর ঘন জঙ্গল, এখন অব্দি সেরকম জঙ্গলে কিন্তু আমরা ঢুকিনি। বাট জাস্ট দেখুন, এসে গেছি এবার ইয়ালা ন্যাশনাল পার্কের। এইটা হচ্ছে গিয়ে এখানে টিকিট কাউন্টার। এখানেই সমস্ত সাফারিগুলো, এই জিপগুলো সব দাঁড়িয়ে আছে, সাফারি স্টার্ট করবে। এখানে এলে কিন্তু পাসপোর্ট ক্যারি করাটা মাস্ট, কারণ সার্ক কান্ট্রিজ আর নন সার্ক কান্ট্রিজ এর জন্য আলাদা আলাদা রেটস আছে। তো পাসপোর্ট দেখে তবেই ওরা টিকিট ইস্যু করবে। আমাদের অলরেডি প্রিপেডই আছে, ড্রাইভার জাস্ট গেল আমাদের পাসপোর্টটা নিয়ে কালেক্ট করে নেবে আমাদের টিকিট, আর তারপর আশা করি আমরা এই গাড়িটাই করে যাব। তো যেরকম বলছিলাম আপনাদেরকে যে এখানে মিনেরিয়া ন্যাশনাল পার্কও রয়েছে, ইয়ালা। দ্য রিজন উই চোজ, আমি ইয়ালার ন্যাশনাল পার্কের সাফারিটাই করতে চাইছিলাম। তার কারণ এক তো মানে এমনিতে খুব একটা ফারাক পড়ে না, যে কোনো সাফারি, মানে এমন না যে ওখানে আমি লেপার্ড দেখতে পাবো না এখানে পাবো, ওরকম কোনো ব্যাপার নেই। মানে অন্তত আমার ওরকম কোনো ব্যাপার নেই, কারণ এগুলো সবসময় লাকের উপর ডিপেন্ড করে। কি জন্তু আপনারা জঙ্গলে গেলে দেখতে পাবেন পাবেন না, ওটা ইজ সেকেন্ডারি। কিন্তু যেটা মেইন ব্যাপার সেটা হচ্ছে যে জঙ্গলের ভাইবটাকে এনজয় করা, মানে জঙ্গলে যে একটা এসেন্স থাকে। এই যে এখন অব্দি যেরকম গেট অব্দি আসতে আমরা যে অফ রোড 12 কিলোমিটার এলাম, এরকম যা দেখলাম আমি অন্তত কোনোদিন এরকম আগে দেখিনি। সেটাই, মানে জঙ্গলে আরো ভিতরে যখন ঢুকবো নিশ্চয়ই মানে এই যে একটা আলাদাই একটা রূপ রস গন্ধ, সেটাই এনজয় করা। মানে মানে কিছু বন্য প্রাণী ওয়াইল্ড লাইফ দেখি না দেখি, দ্যাট ইজ সেকেন্ডারি। তুমি কি বলো? আর একটা জিনিস হচ্ছে যে যেটা তুমি বললে না, সেটা হচ্ছে যে হ্যাঁ, এই জঙ্গলের যে অবস্থানটা, এটা মানে ব্যাপক। মানে জঙ্গলটা শুরু হচ্ছে ইয়েলা ন্যাশনাল পার্ক, জঙ্গলের শেষ সমুদ্র। তো মানে সেটাও একটা জঙ্গল, মানে যেখানে ন্যাশনাল পার্ক একটা রিজার্ভ ফরেস্ট, জঙ্গল শেষ হচ্ছে বিচ সমুদ্র, সমুদ্র, ভারত মানে মহাসাগর। তো সেটাও ইন্ডিয়ান একটা ওশান। এরা দেখার মতো জিনিস। অ্যামেজিং জিনিস। এরকম আমি তো কখনো কোনো ন্যাশনাল পার্কে কখনো এ করিনি। ইনফ্যাক্ট মিনেরিয়ার কথাই যে বলছিলাম, ওটা কিন্তু ল্যান্ডের মধ্যে। ওখানে গেলে এই যে মানে কন্ট্রাস্টটা পাবো না। অসম্ভব এইটা পাওয়া, মানে জঙ্গল শেষ হলো আর সমুদ্র। এইবার আমরা ঢুকছি গেট দিয়ে। ড্রাইভার আমাদের পাসপোর্ট এনে ফেরত দিয়ে দিয়েছে, ড্রাইভারের কাছে আছে টিকিট। এই যে টিকিট দেখিয়ে দিচ্ছে, স্ট্যাম্প পড়ে গেল, ব্যাস আমরা টিকিট পেয়ে গেলাম। টিকিট কাউন্টার থেকে টিকিট নিয়ে নিলাম। এবার এখানে টিকিট স্ট্যাম্প পড়লো, টিকিটের স্ট্যাম্প, হ্যাঁ মানে টিকিট টিকিট কাটা হয়েছে ওখানে, কালেক্ট করা হয়েছে, এখানে স্ট্যাম্প স্ট্যাম্প দিয়ে দিল। পড়লো। এবার আমরা অথরাইজড টু এন্টার দ্য ন্যাশনাল পার্ক। ঢুকতেই প্রথমে একটা ওপেন বিল দেখতে পেলাম দাঁড়িয়ে রয়েছে, এই দেখুন বিলের ধারে। জঙ্গলে ঢুকতেই ময়ূর ময়ূরী একসাথে দাঁড়িয়ে রয়েছে, এটা কিন্তু খুব ভালো সাইন, বলো? হ্যাঁ, ময়ূর ময়ূরী আমাদেরকে ওয়েলকাম করলো জঙ্গলে ঢুকতেই। অ্যামেজিং জায়গা, একটু মানে এই জঙ্গলের এদিক থেকে আমরা এলাম এখন। এইরকম এটা একটা জানি না, এটা ব্যাক ওয়াটার, সমুদ্রেরই কানেকশন নাকি, নাকি একটা লেকই এখানে এর পাশ দিয়ে। সেখান দিয়ে এই 6 সিটার গাড়িতে আজকে আমরা সৌভাগ্য এই লেকটা দেখাচ্ছিলাম আপনাদের, দেখুন। আর এবার এগোচ্ছি এই রাস্তা দিয়ে। কি নাম এই পাখিটা? গ্রিন বিডার। কেমন লাগছে অভিক? ব্যাপক লাগছে। মানে এই ধরনের জিনিস আমার লাইফের এই প্রথম। এই ফার্স্ট টাইম এইরকম এক্সপিরিয়েন্স, এই ফার্স্ট টাইম।
সত্যি সত্যি কি না দিয়েছে সত্যি। ওয়াইল্ড লাইফ সেকেন্ডারি বললাম তো, নেচারে এরকম মানে সত্যি। ওইখানে একদল হরিণ গাছের ছায়ায় সুন্দর বসে আছে। লেকের ওই পাড়ে তিনটে সাম্বার ডিয়ার রয়েছে, ওই যে চলে বেড়াচ্ছে দেখা যাচ্ছে, এই যে আসছে গাছের পিছন থেকে এলো দুটো ডিয়ার। আবার এই গাছটার নিচে বসে আছে দেখুন, বিরাট শিংযুক্ত সাম্বার ডিয়ার। এখানে আরো দুটো ডিয়ার বসে আছে গাছের ছায়ায়, দুটো না আরো বেশি আছে, নড়াচড়া করছে দেখা যাচ্ছে। এই জঙ্গলটার মানে যা ল্যান্ডস্কেপ দেখুন, রাস্তা তো একেবারে যেরকম রেটে কাঁপছে, মনে হচ্ছে ধরে না বসলে পড়ে যাব, তেমনি হাতও স্টেডি রাখা মুশকিল হচ্ছে। দেখুন মানে সত্যি গম্বুজ। একটা কাপল বসে আছে, মেল ফিমেল ওয়াইল্ড বাফেলো। জঙ্গল বলতে আমরা যেরকম দেখি বা বুঝি সাধারণত, মানে একদম ঘন জঙ্গল, বিরাট উঁচু উঁচু গাছ, তার কোনোটাই এখানে নেই। কিন্তু এর রূপ মানে সত্যি বর্ণনা করা মুশকিল। আপনারাই দেখুন আমরা কি অভিজ্ঞতা করছি এখানে। দেখুন এই মেল ওয়াইল্ড বাফেলোটা মানে একদমই আমাদের গাড়ির সামনেই রয়েছে, যেখান দিয়ে আমরা যাচ্ছি রাস্তাটা একদম সামনে। চলুন আগে বাড়া যাক। আমাদের ড্রাইভার বা গাইড কিন্তু খুব সুন্দরভাবে মানে প্রত্যেকটা জায়গায় আমাদের যথেষ্ট সময় দিচ্ছে। আমরা খুব সুন্দরভাবে ভিডিও তুলতে পারছি আর আপনাদের দেখাতে পারছি। যার জন্য ড্রাইভার এখন বেশ ভালো স্পিডে গাড়িটা চালাচ্ছে। ওদের মধ্যে কিছু একটা কথা হয়েছে, কিছু একটা স্পট করেছে, প্রবাবলি চিতা। তো আমরা এখন চিতার পেছনে ধাওয়া করছি। জানি না কোথায় যাব, সব গাড়ি দেখছি খুব জোরে একদিকে চলছে, কিছু দেখতে পাবো কিনা, কোথায় কত দূর আছে, তাও জানি না। কতক্ষণে যাবো আমরা, গিয়ে পৌঁছাবো ততক্ষণে সে থাকবে কিনা জানি না। বাট রাস্তার এদিক ওদিক ময়ূরই অসংখ্য। ওই দেখো ওখানে বাফেলো, ওয়াইল্ড বাফেলো প্রচুর দেখতে পাচ্ছি, এদিকেই রয়েছে। আর যেটাকে চেজ করে আমরা যাচ্ছি, জানি না কি দেখতে পাবো। জঙ্গল দেখে আমরা সত্যি অলরেডি মুগ্ধ, কিছু মানে বলার নেই। সব কটা জিপ এখানে দাঁড়িয়ে পড়েছে, কারণ বাঁদিকে এই যে সামনেই, বাঁদিকে একদম সামনে একটা হাতির দল। কতগুলো আছে গো, আমি তো চারটে দেখতেই পাচ্ছি। হ্যাঁ, 4-5টা আছে। হাতি তো নরমালি সিঙ্গেল। হ্যাঁ, একটা দলে থাকে সাধারণত ওরা। সব কটা জিপ এদিকে দাঁড়িয়ে রয়েছে সামনে, আর এই যে হাতির দল সেরম দেখালাম আপনাদের। সত্যি প্রত্যেকটা জঙ্গলের বলো একটা মানে অন্য রকম একটা রূপ আছে, মানে আওয়াজ, এই যে নিস্তব্ধতা, ময়ূরের ডাক শুনতে পাচ্ছি, কত রকমের পাখি পশু ডাক, একদল হাতি এখানে এখানে আমরা তো জোরে কথা বলতেই পারবো না। তারা খাচ্ছে, খাওয়া দাওয়া করছে আপাতত। একটা শুয়ে রয়েছে আরামসে ছায়ায়, অনেকগুলো দাঁড়িয়ে রয়েছে একসাথে। কি অপূর্ব সুন্দর দেখতে পাখিটা, প্ল্যান্টিং স্টক বলল এর নাম। বকের মতন তাই না অনেকটা, কিন্তু বোধহয় দুপায়ে দাঁড়িয়ে আছে। কিন্তু দুপায়ে দাঁড়িয়ে আছে, একটা লম্বা হলুদ ঠোঁট, আর বডিটা মেনলি হোয়াইট বাট ব্লু আর পিঙ্কিশ টাচ রয়েছে। টেইলের দিকটা মানে পিছনের দিকটাতে হালকা স্লাইট পিঙ্কিশ টাচ। ওই যে ময়ূরটার পাশেই ডিয়ারটা, ওয়াও, ডান্সিং পিকক। পেখম তুলে ময়ূরটা বেশ মনের আনন্দে নাচছে, দেখুন। আর সামনে হরিণটাও দেখছে। হ্যাঁ, এই এই আমাদের দিকে পিছন ফিরে রয়েছে, আমরা সামনের দিক থেকে দেখতে পেলে ওর পেখমের এটা দেখতে পেলাম, বাট একটু ছায়া থেকে সরেছে বলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ওখানে অনেকগুলো এক দলই আছে হরিণ, যা বোঝা যাচ্ছে। একটু এদিকে ফের বাবা, একটু এদিকেও ফিরে নাচ। এখানে আর একটা রয়েছে ওই পাখিটা,
ওয়াইল্ড বাফেলো জলের মধ্যে সুন্দর শুয়ে আরাম করছে, আর তার পিছন করে একটা বক, তো বলো ওটা, ও মা। অভিক তো খুবই ভয় পাচ্ছে, আমাকে খালি বলছে বেশি আওয়াজ করিস না। দেখুন তো আমাদের সামনে, গাড়ির সামনে আরেকটা জিপ এসে দাঁড়িয়ে আছে, আরেকটা সাফারির গাড়ি। এরকম ভাবে পা দিয়ে দিয়ে ঘাস পাতাগুলোকে তুলছে, ছিঁড়ছে, তারপর সুর দিয়ে পেঁচিয়ে সুন্দর মুখে তুলে দিচ্ছে। এটা ওদের লাঞ্চ টাইম নাকি? হাতিটা আমাদের গাড়ির ঠিক সামনে, যার জন্য অভিক এত ভয় পেয়েছে। দেখুন সিট থেকে সরে এসে বসছে। ওরে অত ভয় পাস না, একদম সামনে এই আমাদের গাড়ি। এই একাই রয়েছে বলো। একদম বিচের সাইডে এসে গেছি। এখানে একটা রেস্টুরেন্ট আছে, ক্যাফে আছে। আচ্ছা একটা কথা, এখানে মাস্ক নিয়ে আসা উচিত ছিল আমাদের। আপনারা যদি আসবেন তো চেষ্টা করবেন মাস্ক সঙ্গে নিয়ে আসতে। যেরকম ধুলো উঠছে, কারণ অনেক গাড়ি যখন এক জায়গায় হয়ে যাচ্ছে প্রচুর ধুলো উঠছে, কিন্তু আমরাই ভাবছি যে মাস্ক থাকলে সঙ্গে ভালো হতো। চলুন এখানে একটু নামি। তো এই ট্রিপটা শুরু হওয়ার সময় আপনাদের যে কথাটা বলেছিলাম, এটার ভৌগোলিক অবস্থান, তো প্রায় 2 ঘন্টা চলার পর গাড়িটা থামালো বিচের একদম সামনে। আমরা এসে গেছি বিচে এখন। বিচটা অসাধারণ লাগছে। বাজে, এখানে বলেছে 12 মিনিটস এর একটা হল্ট দেবে। মানে এই ন্যাশনাল ফরেস্টের মধ্যে ছিলাম, সেখান থেকে ফরেস্ট শেষ হচ্ছে আর বিচ, আর বিচটা সৌন্দর্য মানে একটু মেঘ করেছে, একটা রামধনু দেখা যাচ্ছে। একটা রামধনু দেখা যাচ্ছে। আমার কোথাও বৃষ্টি হচ্ছে কিনা আমি জানি না। বৃষ্টি এখানেই নামবে, মেঘ করেছে। এক্স্যাক্টলি। আর ওই পাশটা দুর্ধর্ষ লাগছে দেখতে। এখানে একটা পাহাড়, পাথরের মুখের উপরে পুরো ঢেউ আছড়ে পড়ছে, আর আমরা তো পুরো বালির মধ্যে দাঁড়িয়েছি। এখন মনে হচ্ছে কেন শু পরে এসেছি। বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা এবার যাচ্ছি গাড়ির দিকে। মনেই হচ্ছিল এত কালো মেঘ একটা। অভিক তোর কাছে ছাতা আছে না? খোল। ছাতা আছে, ধর। আচ্ছা, বৃষ্টি পড়ছে বলে আমরা তাড়াতাড়ি পালিয়ে এলাম, কিন্তু এখানে টয়লেট আছে আর তার সঙ্গে একটা ছোট্ট রেস্টুরেন্ট মতো আছে। টয়লেটটা ওদিকে, রেস্টুরেন্টটা এখানে, আর রেস্টুরেন্টের সামনেই পেছনেই হচ্ছে সমুদ্র। বিচটা যেখানে আমরা গেছিলাম। বৃষ্টিটা ভালোই জোরে পড়ছে। এই জঙ্গলটার রূপের যে কি বৈচিত্র্য! এখানে একটা ম্যানগ্রোভ হয়ে রয়েছে এত লেকের মধ্যে, এরকম ম্যানগ্রোভ গাছ। এক্ষুনি পুরো কালো মেঘ হয়ে গেছিল, এখন আবার নীল ঝকঝকে নীল আকাশ। এদিকে অনেকগুলো ওয়াইল্ড বাফেলো দেখা যাচ্ছে। এই দেখুন, হনুমান তো অনেক দেখলাম, এরকম ঘুমন্ত হনুমান সত্যি দেখিনি। গাছের উপরে কিরকম জাস্ট বডিটা ছেড়ে দিয়ে ঘুমোচ্ছে দেখুন দুজনে। এই যে হ্যাঁ, একটা ওয়াইল্ড বাফেলো। এলিফ্যান্ট হেড, কি হাতির মাথা, হাতির স্কাল। ও মাই গড, বাপরে। ময়ূরের এখানে ছড়াছড়ি একদম, প্রচুর প্রচুর দেখলাম। গায়ের রংটা কি দারুণ না? হ্যাঁ, শ্রীলঙ্কা ন্যাশনাল বার্ড। ব্লু, রেড, গ্রিনিশ, ইয়েলো, আবার লাল, মাথায় হলুদ ঝুঁটি। দারুণ দেখতে, রাজকীয় ব্যাপার একদম। এরকম রাস্তা দিয়ে যাচ্ছি দেখুন, মানে কিলে ধুলে আর শেষ নেই। মানে এত উঁচু নিচু, স্বাভাবিক ব্যাপার, এই লাল মাটির রাস্তা দেখতেই পাচ্ছেন, পুরো উঁচু নিচু। বৃষ্টিটা হয়ে তাও ধুলো ওড়াটা কিন্তু একটু হলেও কমেছে, অনেকটা কমেছে, অনেকটা অনেকটা কমেছে। বাবা, এটা
দুলছে গাড়ি, দেখাচ্ছি আপনাদের রাস্তা। দেখুন এইরকম গাড়িটা, আরে বাবা রে। এখানে একদল হরিণ দেখা গেছে জন্য এতগুলো গাড়ি এখানটায় সবাই দাঁড়িয়ে পড়েছে। হরিণ তো আমরা প্রচুর দেখলাম, দলে দলে হরিণ দেখলাম। এখনো পর্যন্ত যেটা বোঝা যাচ্ছে এখানে হরিণ আছে প্রচন্ড, প্রচুর ময়ূর, ময়ূরী প্রচুর, প্রচুর ওয়াইল্ড বাফেলো প্রচুর, হ্যাঁ হাতিও হাতিও আছে, বেশ ভালো নাম্বারে হাতিও আছে, বেশ অনেকগুলোই হাতি আমরা দেখি। মানে এই জঙ্গলটার এক এক জায়গায় যে এক এক রূপ, মানে মুগ্ধ করা রূপ। এই যে সামনে যে দুটো রক দেখতে পাচ্ছি আমরা, এই দুটো, এটা হচ্ছে এলিফ্যান্ট রক। আর এই সামনের লেকটা, লেকের মধ্যে ফুল হয়ে রয়েছে যেরকম দেখতে পাচ্ছেন, আর মাঝখানে গাছগুলো দেখো, নেড়া নেড়া গাছগুলো যে জেগে রয়েছে, কি অদ্ভুত সুন্দর যে লাগছে, মানে সত্যি ভাষায় বলার মতন মানে কিছু নেই। মানে এই ন্যাশনাল পার্কটার এক এক জায়গায় এক এক রকম রূপ দেখে মুগ্ধ হয়ে যাচ্ছি। আর এই যে এক পশলা বৃষ্টি হলো, মানে নেচার পুরো কমপ্লিটলি ডিফারেন্ট, একটা অন্যরকমই অনুভূতি হচ্ছে। মানে এই যে গরম রোদ, ঠাঠা রোদ্দুরের মধ্যে যাচ্ছিলাম, এখন একটা শান্ত শীতল ভাব, স্নিগ্ধ। অভিক একবার ঝুঁকে পড়ে একদম ভিউ এনজয় করছে। জায়গাটা কিন্তু অসাধারণ না? একদম কিছু বলার নেই। দুর্দান্ত, দুর্ধর্ষ সত্যি। এই শুকনো গাছগুলো ডেড অর অ্যালাইভ জানি না, বাট যেটাই হোক মানে এত স্পুকি একটা লুক দিচ্ছে জায়গাটার। আর এখন রোদটাও পড়ে এসছে বলো, মানে রোদ নেই, রোদ প্রায় নেই, অনেকটাই পড়ে এসছে। এখানে সব গাড়িগুলোই এবার আস্তে আস্তে এসে এই জায়গাটাতে দাঁড়াচ্ছে। দেখুন তাহলে আমরাও চলে যাচ্ছি এবার। ওরা এগোচ্ছে। গাছের উপর প্রায় গাছের সাথে মিশে রয়েছে একটা ঈগল, জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, আমরা তো বুঝতে পারছি বেশ খালি চোখে। এই যে দাঁড়িয়ে রয়েছে, গাছের সাথে মিশে থাকারই মতন আর কি। দেখুন একটু আগে একটা ঈগলের নেস্টও আমরা দেখলাম। এই লেকটার মধ্যে হঠাৎ দেখছি ভেসে আছে একটা কুমির। আমাদের ড্রাইভার সঙ্গে সঙ্গে দাঁড় করিয়ে দিল গাড়িটা। এই যে যেটা একটুখানি জাস্ট বডিটা দেখা যাচ্ছে ওর, ভেসে ভেসে এই দেখুন ডান দিকে বেঁকে এবার যাচ্ছে। বাবা, এ তো বলে না দিলে অসম্ভব ছিল বোঝা। দূরে অনেক হরিণ টরিণও দেখা যাচ্ছে। গাছের মগডালে বসে রয়েছে একটা হর্ন ঈগল। আমি ভাবছিলাম এটা ক্যামেরায় আসবে কিনা, ধরা যাবে কিনা, তো দেখছি না, বেশ ভালোই ধরা পড়ছে। অনেকটা জুম করেছি বেশ। আর একটা ময়ূর দেখতে পেয়েছি এখানে, প্রচুর হরিণ দাঁড়িয়ে আছে দেখতেই পাচ্ছেন। ময়ূরটা পেখম মেলে কিন্তু আমাদের দিকে পেছন ফিরে রয়েছে, মাঝে মাঝে ঘুরছে। এই আরেকটু ঘর, পালাট পালাট, এই তো ওয়াও, সত্যি ডান্স করছে ও, সত্যি নাচ করছে ও মনে হচ্ছে। একটু বৃষ্টি হয়েছে না, খুব আনন্দ পেয়েছে। দুটো বুনো হাঁস দেখতে পাচ্ছি, ওয়াইল্ড ডাক, আরো একটা ময়ূর আর এক ঝাঁক হরিণ। প্রচুর প্রচুর হরিণ দেখলাম আর প্রচুর ময়ূর, ময়ূরীও দেখলাম। অ্যাকচুয়ালি বৃষ্টিটা হয়ে সবাই বলো পেখম মেলে রয়েছে, এও পিছন ফিরে রয়েছে যথারীতি। শেষ বেলায় বেরিয়ে যাওয়ার পথে প্রায় আর একটা কুমির দেখতে পেলাম। দেখুন বেশ বড় কুমিরটা, এটা ডাঙায় শুয়ে রয়েছে। আজকের দিনের মতন ইয়ালার সাফারি শেষ, পৌঁছে গেছি একদম গেটে। এইবারে এখান থেকে বেরিয়ে যাওয়ার পালা। তাহলে এবার গেট দিয়ে তো বেরিয়ে এলাম, টিকিট কাউন্টারও ছাড়িয়ে চলে এলাম, ফিরে যাচ্ছি। এবার বলো কেমন লাগলো ওভারঅল?
এক্সপিরিয়েন্স খুব ভালো। জন্তু জানোয়ার অনেকটাই দেখেছি আমরা, অনেক কিছু দেখেছি। আর যেটা হ্যাঁ এবার আমাদের খরচা হয়েছে এটাতে দুজনের মিলিয়ে 10,000 টাকা। 60 USD যেমন বলেছিলাম প্রথমে। এবার 10,000 টাকা পার পারসন জাস্টিফাইড কিনা সেটা বলাটা একটু ডিফিকাল্ট, কিন্তু হ্যাঁ আমি এটাই বলবো যে যদি আপনি নেচার ভালোবাসেন, জঙ্গল আপনাকে টানে, তাহলে অবশ্যই এটা আপনি করতে তাহলে পারেন। একবার করতেই পারেন, কিন্তু যদি মনে হয় যা চিতা দেখতে পেলাম না, লেপার্ড দেখতে পেলাম না, আরে পুরো পয়সাই নষ্ট, তাহলে আমি বলবো যে সেক্ষেত্রে এটা থেকে একটু বিরত থাকাই দরকার। তবে হ্যাঁ বাকি জন্তু জানোয়ার প্রচুর দেখতে পাবেন, মানে আমরা হাতি দেখেছি 2বার বা 3বার, কুমির দেখেছি, দুটো বড় বড়, ময়ূর তো ভরপুর, আর হরিণও ভরপুর, প্রচুর। আর প্রচুর। বাফেলো, ওয়াইল্ড ওয়াইল্ড বাফেলো, বাফেলো প্রচুর, ওয়াইল্ড কক, আর মানে হাতি তো আমরা একদম মানে জাস্ট সামনে একদম সামনে, মানে দেখে ভয় করছিল, অভিকের পাশে দাঁড়িয়েছিল দেখে ভয় করছিল অ্যাকচুয়ালি। সেই মানে জঙ্গলের রূপরসটা যদি, সেই স্বাদটা যদি নেওয়ার ইচ্ছে থাকে, যদি সেটা আপনাকে, আপনার ভালো লাগে, সেটা যদি আপনাকে টানে, দেন জাস্ট গো ফর ইট। হ্যাঁ, 5,000 টাকাটা ডেফিনেটলি অনেকটা বেশি, তবে এর মধ্যে এই সাফারির টাকা, এন্ট্রি টিকিট, ট্যাক্স সবকিছু মিলিয়ে এর থেকে বেটার বা চিপার রেট যদি কোথাও পান, সেটা দেখতেই পারেন ট্রাই করে। কি সুন্দর দেখুন। হুইচ ওয়ান দ্যাট আমরা ওয়ান? কিন্তু ন্যাশনাল পার্ক that থেকে one, বেরিয়ে গেছি, কিন্তু ওই যে তারপরে যে 12 কিলোমিটার ওইটাই। তার মধ্যে এইটা হ্যাঁ। পিলিকান। ও, এটা তো সেই ওই পিঙ্কিশ পেছনটা, টেলটা ওটার মতোই লাগছে। না, এটা অন্য। হ্যাঁ, সেই কাছে গেলে হয়তো, মানে যারা জানে তারা জানে, আমরা তো অত এক্সপিরিয়েন্স নেই, বাট এটাও খুব সুন্দর দেখতে, দেখো। হ্যাঁ, খুবই কিউট। আমরা যেরকম জঙ্গল দেখে অভ্যস্ত, এই জঙ্গলটা তার থেকে একটু আলাদা লাগলো আমার, কারণ ডুয়ার্স বলুন বা কিছুটা আমাদের করবেট বলুন, এই জঙ্গলটা একটু আলাদা, কারণ এই জঙ্গলটার সঙ্গে সমুদ্রের একটা মানে অদ্ভুত মেলবন্ধন আছে, মানে জঙ্গল শেষ আর সমুদ্র শুরু, আর বৈচিত্র্যটা বিশাল, মানে এক এক জায়গার ল্যান্ডস্কেপটা এক এক রকম। আর ডুয়ার্স বলো বা করবেট বলো, সেগুলো সব হচ্ছে পাহাড়ের জঙ্গল, হ্যাঁ, কাজেই সেটার সাথে এগুলোর, এটা এই জঙ্গলটার পার্টিকুলারলি কোনো তুলনাই হয় না, মানে সেটাই। এটা এতটাই বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপ। একদম। আরেকটা কথা যেটা বলতে চাই, যে এখানকার ড্রাইভাররা কিন্তু দে আর ওয়েল কোঅর্ডিনেটেড, ওনারা চেষ্টাও করেন প্রচুর যাতে সবাই ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম জন্তু দেখতে পারে, জন্তু হোক পশু হোক, এবং ওনারা খুব ভালোভাবে সময় নিয়ে দাঁড়িয়ে, এগিয়ে হ্যাঁ। গেলে আবার পিছিয়ে এসে যাতে সবাই ভালো করে দেখতে পায়, ছবি তুলতে পারে, ভীষণ কোঅপারেট করে। ভীষণ কোঅপারেটিভ। এবং মাঝখানে তো একবার লেপার্ডের বোধহয় কোনো হ্যাঁ, একটা খোঁজ এসেছিল, এসেছিল, he started chasing also, but এবার ঠিক সেটা আছে, তো সেটা লাখের আমরা ব্যাপার দেখতে না। পাইনি, সেটা মানে সেটা বড় আমাদের কথা। আমরা যেটা দেখলাম, একটা হরিণ রাস্তা ক্রস করলো আমার চোখের সামনে দিয়ে, ওই জায়গাটা যখন পৌঁছলাম, তারপরে আমি ডান দিক বাঁ দিক আর হরিণটাকে দেখতে পেলাম না, মুহূর্তের জঙ্গলে মধ্যে ঢুকে হাওয়া হয়ে গেছে, ওর ভিতরে ঢুকে, ভিতরে আমরা ঢুকে চোখের গেছে। সামনে দিয়ে দেখতে পাচ্ছিলাম যে ও রাস্তাটা ক্রস করে গেল। তো তো এই জিনিসগুলো তো এইটাই আছেই। ব্যাপার, এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে, এই জিনিসগুলো মানে এক্সপেকটেশনটা ওরকম জায়গায় না জায়গায় রাখতে রাখাই হবে। ভালো। এইগুলোকে যদি একসেপ্ট করতে পারেন, খুশি মনে মেনে নিতে পারেন, তাহলে জঙ্গল তো আপনারই। সাফারি কমপ্লিট করতে করতে আমাদের প্রায় 6:30 বেজে গেছিল, আর এখন এই হোটেলে ঢুকতে ঢুকতে অলমোস্ট 7:15 নেমেছে জোরে বৃষ্টি, যা বোঝা গেল ফেব্রুয়ারিতে এখানে 3-4 দিন হয় বৃষ্টি, তাও তো হ্যাঁ। সেরমই একটা হচ্ছে আর কি বৃষ্টি। যাই হোক, এখন জাস্ট একটু ফ্রেশন আপ হয়ে নিলাম, আর চলো ডিনারটা সেরে আসি। আর আপনাদের ঝটপট দেখিয়ে দিই ডিনারে কি আছে। হ্যালো, sit here. All right. ভেজিটেবল স্যুপ, রাইস, নুডলস, এটা হচ্ছে ভেজ কট্টু, কট্টুটা আমরা আগেও আজ সকালে খেয়েছি, গ্রিলড চিকেন, Okay. সুইট অ্যান্ড শাওয়ার ফিশ, বয়েলড ভেজ, এটা হচ্ছে Okay. Nice. কেমন লাগলো অভিক, কি খেলে? আমি যা খেলাম অনেক কিছুই খেলাম, কিন্তু অনেক কিছু আছে কিন্তু
সত্যি আমি এক্সপেক্ট করিনি। কিন্তু একটা গ্রেভি নিলাম, প্রচন্ড ঝাল। আমার এখন মানে তুমি একটু রাইস কাঁকড়া দিয়ে জ্বলছে। ওটা খাও, গ্রেভিটা। একটু সুইট নিয়ে তারপরে আবার খাওয়া শুরু করবো। তবে হ্যাঁ, একটা কথা বলতে হবে, আমি সত্যি একটু চিন্তিত ছিলাম এই হোটেলটার রিভিউজ অ্যান্ড অল দেখে যে কীরকম হবে, খাবার দাবার সব ঠিকঠাক পাবো কিনা। কারণ খুব মিক্সড রিভিউজ ছিল। যদিও আমার একটা প্রিন্সিপাল আছে, আমি গুগল রিভিউজ 4-এর কম আর বুকিং অ্যাগোডা রিভিউজ 8-এর কমকে খুব একটা কনসিডারই করি না। তো একটু মিক্সড রিভিউজ দেখে চিন্তিত ছিলাম যে কেমন হবে না হবে, বুফে স্প্রেড খাবার, ডিনার, ব্রেকফাস্ট যেগুলো আমাদের প্যাকেজে রয়েছে কেমন হবে। তো এসে তো স্প্রেডটা এখন দেখলাম, বাট দুপুরবেলায় যখন আমরা চেক ইন করছিলাম, ম্যানেজার ভদ্রলোক আমাদেরকে জিজ্ঞেস করলেন, ইউ আর ইন্ডিয়ান, তো কোনো রাতে মেনুতে কোনো ইন্ডিয়ান আইটেম কি আপনারা প্রেফার করবেন, কিছু চাই, তাহলে আমরা করে দেবো। তো এটা উই ফাইন্ড ইট আ ভেরি গুড জেস্টার। যদিও আমাদের প্রয়োজন নেই, আমরা শ্রীলঙ্কায় এসে শ্রীলঙ্কান শেফের হাতে হঠাৎ করে ইন্ডিয়ান কেনই বা খেতে যাবো। সো উই আর গুড, আমাদের প্রয়োজন পড়েনি, কিন্তু প্রয়োজন পড়লে এটা করে দেওয়া যাবে। আর বাকি সব খাবার দাবার কিন্তু বেশ ভালো। অভিক, তুমি কি খাচ্ছ এটা? সবাইকে দেখাও। এইটা এদের ডেজার্ট আইটেম, আমি ফার্স্ট টাইম খেলাম। এটা হচ্ছে কাঁঠালের আমসত্ত্ব, মানে কাঁঠাল সত্ত্ব বলতে পারেন। সত্য কি করে হয়? ড্রাইড কাঁঠাল, অসাধারণ খেতে। কিন্তু এটা যদি পাওয়া যায় নর্মালি 5-6 কেজি প্যাক করে কলকাতায় নিয়ে যাবো। অসাধারণ খেতে। অভিক কোনো কিছু কেজির কমে প্যাক করে না, ঠিক আছে? অল্প প্যাক করে কি হবে? ঠিক ঠিক। তাহলে আজকের হেভেনলি ডেজার্ট দিয়ে দিনটা ভালোই শেষ হলো। হ্যাঁ, কাঁঠাল সত্ত্ব। কাঁঠাল সত্ত্ব কোথা থেকে আবিষ্কার করো এইসব টার্ম গুলো তুমি? আরে আম থেকে যদি আম সত্ত্ব হয়, কাঁঠাল থেকে কাঁঠাল সত্ত্ব হবে না তো কি হবে? ফ্রাইড জ্যাকফ্রুট, মানে না, এটা মিষ্টি ড্রাইড, নট কাঁঠালকে ফ্রাইড। ফ্রাইড নয়? আমার যেটুকু মনে হলো ড্রাই করা, হ্যাঁ, তার মধ্যে ওরা অবভিয়াসলি উপর থেকে আমার তো মনে হলো ফ্রাইড এবং উইথ সুগার কোটিং এন্ড অল অফ দ্যাট, মানে ওই জন্য অত টেস্টি জিনিসটা। দেখি আমি এটা খোঁজ লাগাচ্ছি এখানে পাওয়া যায় কিনা, কোথায় কিনতে পাওয়া কোথায় যায়? কিনতে পাওয়া যায়। সেই সাউথ ইন্ডিয়া গেলে যেমন সবাই বানানা ফ্রাই এক কিনে আনে, কোকোনাট অয়েলে বানানা ফ্রাই, সেরকম আর কি। যাই হোক, আজকে অনেক লম্বা দিন গেল, বিশাল। আর এই তো আমাদের রাতের রিসর্টটা দেখতে এরকম লাগছে, সুন্দর লাগছে অ্যাকচুয়ালি। আজকের দিনটা তাহলে এখানেই শেষ করি। খুব শিগগিরই ফিরে আসবো কালকে যা যা করছি, কোথায় যাচ্ছি, কি করছি, সেই সব গল্প নিয়ে আমাদের শ্রীলঙ্কা সফরের পরবর্তী পর্বে। তাহলে ততক্ষণ সঙ্গে থাকুন, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে থাকুন। আর কি, টাটা। টাটা। ওই পারে